রাত তখন প্রায় একটাই ছিল। বাইরে ঝড়ের শব্দ, টিনের চালের উপরে বৃষ্টির টাপুর টুপুর, আর আমি বসে আছি একটা পুরনো ক্যাসেট রেকর্ডার নিয়ে। সেদিন যদি আমি ওই রেকর্ডারটা চালুই না করতাম, তাহলে হয়তো আজ আমার ছোট ভাই বেঁচেই থাকতো। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে গল্পটি শেয়ার করব, এই গল্পটি রাতে একা শুনবেন না বা দেখবেন না। যদি ভয় পান তাহলে আমাকে দোষ দিবেন না। চলুন তাহলে শুরু করি। কালো বাড়ির শেষ অতিথি। চট্টগ্রামের ফেনীর একদম শেষ প্রান্তে একটা গ্রাম আছে, নাম তার দলিয়া। গ্রামটি ছোট, চারদিকে ধানক্ষেত, বাগজাট আর পুরনো কবরস্থানে ভরা। কিন্তু গ্রামের মানুষ একটা জায়গায় এড়িয়ে চলে, সেটা হলো ওখানকার কবরস্থান, এমনকি ওখানকার একটা কালো দোতলা বাড়ি। লোকজন বলে ওই বাড়িতে যারা রাত কাটিয়েছে তারা আর কখনো স্বাভাবিক হয়ে ফিরেনি। কেউ বা পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ, আর কেউ সকালে শুধু লাশ হয়ে বের হয়েছে। আমি এসব বিশ্বাস করতাম না, কারণ আমি শহরের ছেলে। ভূত প্রেতকে সবসময় মানুষের কল্পনায় মনে করতাম আমি। কিন্তু 2021 সালে সেই বর্ষা রাতে আমি বুঝেছিলাম কিছু জিনিস সত্যি মানুষের বোঝার বাইরে। আমি আর আমার ছোট ভাই রাহাত গিয়েছিলাম গ্রামের বাড়িতে। নানু মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে পড়েছিল। সন্ধ্যার দিকে আমি চায়ের দোকানে বসে গল্প করেছিলাম। হঠাৎ এক বৃদ্ধ আমাদের জিজ্ঞেস করলো, তোমরা কি শহর থেকে এসেছ? উত্তরে আমরা বললাম, হ্যাঁ, আমরা শহর থেকে এসেছি। কেন? বৃদ্ধটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কালো বাড়ির কাছে যেও না বাছাধন। রাহাত হেসে বলল, ওখানে ভূত আছে নাকি? আমার ভাই এসব ভূত পেতে একদমই সে বিশ্বাস করতো না। তাই সে বৃদ্ধ লোকটাকে আমার ভাই বারবার জিজ্ঞেস করতেছিল, ওখানে কি কিছু আছে? বৃদ্ধটা এবার চুপ, আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে আস্তে বলল, ভূত থাকলে মানুষ বাঁচতে পারে, কিন্তু ওখানে যা আছে সেটা মানুষ না। দোকানের সবাই হঠাৎ চুপ হয়ে গেল। বৃষ্টির শব্দটা যেন আরও বেড়ে গেল। রাতে বাসায় ফিরে আমি ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছিলাম, কিন্তু রাহাত অদ্ভুতভাবে সিরিয়াস ছিল। সে বলল, ভাই চলো না কালকে গিয়ে আমরা দেখি। কারণ আমার ভাই ছিল অন্তত লাজুক টাইপের, সে কখনো এসব ভূত ফেতে সে বিশ্বাস করতো না। আমি প্রথমে রাজি হইনি, তার অনেক বায়নার পর আমি রাজি হই। কিন্তু সত্যি বলতে আমার কৌতূহল হচ্ছিল ওইখানকার ঘটনাগুলো শুনে। পরের দিন বিকেলে আমরা বের হলাম। গ্রামের শেষ মাথায় পৌঁছাতে বাড়িটা চোখে পড়ল আমাদের। বাড়িটা দেখতে খুব অদ্ভুত, একটা ভুতুড়ে টাইপের আমার কাছে মনে হয়েছিল। দোতলার দেওয়াল পুরো কালচে, জানালাগুলো ভাঙ্গা, চারপাশে বিশাল বট গাছের শিকড়। মনে হচ্ছিল বাড়িটা যেন জীবন্ত। বাতাস পর্যন্ত অদ্ভুত ঠান্ডা। আমরা ভেতরে ঢুকলাম। দরজা ঠেলতেই ভয়ঙ্কর কট কট শব্দ হলো। ভেতরে পুরনো গন্ধ, ধুলো আর পচা কাঠের মিশ্র গন্ধ। আমাদের দফায় দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ রাহাত বলল, শুনছো ভাই? আমি কান ফাতলাম। উপরে কারো হাঁটার শব্দ, ধূপ 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 শব্দ। আমি ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু শব্দটা থামছিল না, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমার সিঁড়ির বেয়ে উপরে উঠলাম। তারপর আমি জীবনে প্রথমবার সত্যিকারের ভয় পেলাম। দোতলা একটা ঘরে পুরনো ট্যাপ রেকর্ডার বাজছিল, কিন্তু সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। রেকর্ডার থেকে ভাঙা গলা একটা মহিলা বলছিল, দরজাটা খুলো না,
ওকে ভেতরে ঢুকতে দিও না। তারপর হঠাৎ ভয়ঙ্কর চিৎকার করে বলল। রাহাত থরথর করে কাঁপছিল এইসব শব্দ শুনে। আমি রেকর্ডটা বন্ধ করে এগোলাম। ঠিক তখনই আমার পেছনে কেউ পিস পিস করে বলল, এতদিন পরে কেউ এলো। আমি এই শব্দটা শুনে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, আমি কাউকে দেখতে পেলাম না। কিন্তু দরজার পাশের দেওয়ালে একটা ছায়া দাঁড়িয়েছিল, সেটা আমি স্পষ্ট দেখেছি। মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিক লম্বা, আর তার চোখে পুরো সাদা। তার চোখে অদ্ভুত এক ভয়ঙ্কর লুকিয়ে আছে। হঠাৎ রাহাত চিৎকার দিয়ে দৌড় দিল নিচে। আমি তার পেছনে ছুটলাম, কিন্তু নিচে নেমে দেখি সামনে দরজা বন্ধ। আমরা তো দরজা খোলা রেখেছিলাম। হঠাৎ পুরো বাড়ি জুড়ে হাসির শব্দ শুরু হলো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন হলো, তাহলে দরজাটা বন্ধ করলো কে? আর এই বাড়ির ভিতরে কে হাসছিল? মহিলারা না, শিশুরাও না, কিছু একটা মাঝামাঝি হবে। আমি দরজা খুলতে চেষ্টা করেছিলাম। ঠিক তখনই উপরতলা থেকে ধূপধাপ শব্দ শুরু হলো। স্পষ্ট আমরা দুজনেই শুনতেছিলাম তখন, যেন অনেক মানুষ একসাথে দৌড়াচ্ছে। রাহাত এসব শব্দ শুনে সে কাঁদতে শুরু করলো। সে বলল, ভাই কেউ আমার কানে কথা বলছে, ভাই কেউ আমার কানে কথা বলছে, তুমি শুনতেছ কি? আমি তার কর্মকাণ্ড দেখে আরও হতবাক, আরও ভীতু হয়ে গেলাম। আমি তার দিকে তাকালাম আর একদম জমে গেলাম। রাহাতের পিছনে একটা লম্বা কালো অভয় দাঁড়িয়ে আছে। ওর হাতগুলো অস্বাভাবিক বড়, আর মুখে কোনো চোখ নেই, নাকও নেই, শুধু বিশাল একটা হাসি। আমি চিৎকার করে রাহাতকে টান দিলাম। হঠাৎ দরজা নিয়ে নিজে থেকেই খুলে গেল। আমার প্রাণপণে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। পিছনে তাকার সাহস ছিল না, কিন্তু দৌড়ানোর সময় আমি স্পষ্ট শুনেছি, আবার আসবে, তোমরা আবার আসবে, এরকম একটা শব্দ আমি শুনেছি। সেদিনের পর রাহাত বদলে যেতে শুরু করলো। সে রাতে ঘুমাতো না, একা কথা বলতো, মাঝে মাঝে দেওয়ালের দিকে তাকিয়ে এমনকি হাসতো। আর একটা কথা বরাবর বলতো, ওই দাঁড়িয়ে আছে দেখো, ভাই দেখো ওই দাঁড়িয়ে আছে। আমরা ডাক্তার দেখালাম, কোনো লাভ হলো না। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি রাহাত ঘরেই নেই, সে কোথায় জানি চলে গেছে। বাইরে ঝড় হচ্ছিল। আমি টর্চ নিয়ে বের হলাম, আর গ্রামের শেষ মাথায় গিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে ওই কালো বাড়ির সামনে, বৃষ্টির মধ্যে একদম স্থির। আমি দৌড়ে কাছে গেলাম। ঠিক তখনই সে আমার দিকে তাকালো। তার চোখ পুরো সাদা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে শুধু বলল, ভাই ও আমাকে ডাকছে, ভাই ও আমাকে ডাকছে। তারপর সে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকতে শুরু করলো। আমি তার পিছনে দৌড় দিলাম, কিন্তু ভিতরে ঢুকে দেখি কেউ নেই। পুরো বাড়ি একদম ফাঁকা, শুধু দোতলার সেই ট্যাপ রেকর্ডারটা বাজছে এখনো। আর এবার সেখানে রাহাতের কণ্ঠ, ভাই দরজা খুলো না, ভাই তুমি ভিতরে এসো না। তারপর ভয়ঙ্কর চিৎকার। রাহাতকে আর কখনো পাওয়া যায়নি। পুলিশ বলছিল সে পালিয়ে গেছে। গ্রামের মানুষ বলল বাড়িটা নতুন অতিথি পেয়েছে। কিন্তু আমি শহরে ফিরে আসি, কিন্তু আমার বাড়িকে আজও আমি খুঁজে পেলাম না। আমি ফাইল খুঁজতে থাকি এবং সবাইকে জিজ্ঞাসা করি, এমনকি পুলিশ পর্যন্ত আমি যাই এবং থানাতে জিডি করি, তারাও আমাকে কোনো সাহায্য করতে পারলো না।
আমি শহরে আবারও ফিরে আসি, সব ভুলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে 5 বছর গতকাল রাতে হঠাৎ আমার বাসার দরজা 3বার টোকা পড়ে। টক 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 শব্দ। আমি দরজা খুলিনি, কারণ দরজার উপাস থেকে খুব পরিচিত একটা কণ্ঠ বলছিল, ভাই দরজা খুলো, ভাই দরজা খুলো। কিন্তু আমি জানি ওটা রাহাত ছিল না, ওটা অন্য কেউ ছিল। সেদিন রাতের পর আমি আর ঘুমাতে পারিনি। দরজার ওপাশে রাহাতের কণ্ঠ এখনো কানে পাচ্ছিল, ভাই দরজা খুলো, ভাই দরজাটা খুলো। কিন্তু সে কণ্ঠ একটা জিনিস ছিল যেটা আমার বুক ঠান্ডা করে দিয়েছিল। ওটা মানুষের কণ্ঠ ছিল না, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। আমি পরের দিন সকালে সিদ্ধান্ত নিলাম, সব কিছু শেষ আমাকেই করতে হবে। 5 বছর ধরে আমি পালিয়ে বেরিয়েছি, কিন্তু ভয় কখনো আমাকে ছাড়েনি। আমি আবার ফিরলাম দলিয়া গ্রামে। গ্রামে পৌঁছাতে বুঝলাম কিছু একটা বদলে গেছে। মানুষজন আমাকে দেখেই অদ্ভুতভাবে তাকাচ্ছিল। চায়ের দোকানে সেই বৃদ্ধ এবার সেখানে বসেছিল, কিন্তু আমাকে দেখে তার মুখ প্যাকাশে হয়ে গেল। সে পিস পিস করে বলল, তুমি আবার ফিরছ? আমি বললাম, আমার বাইকে কি হয়েছিল বা আমার ভাইয়ের সাথে কী হয়েছিল সেটা আমি জানতে চাই। বৃদ্ধটা কাঁপা গলায় বলল, তোমার ভাই মারা যায়নি। আমি থেমে গেলাম, মানে? বৃদ্ধটা এবার ধীরে ধীরে বলল, ওখানে ওই বাড়ির ভেতরে আছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধটা আমাকে একটা পুরনো ডায়েরি দিল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, সামনে লেখা 1971 সালের কালো বাড়ির সত্য। আমি কাঁপা হাতে পড়া শুরু করলাম। সেই বাড়িতে একসময় থাকতো জমিদার আজিম চৌধুরী। লোকটা নাকি খুব নিষ্ঠুর ছিল। 1971 সালের যুদ্ধের সময় সে পাকিস্তানি সেনাদের সাহায্য করত। গ্রামের মানুষ ধরে এনে ওর বাড়ির নিচে নির্যাতন করা হতো। অনেককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আগস্টের এক রাতে। সেদিন 17 জন মানুষকে বাড়ির নিচে গোপন কবরস্থানে আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভেতর থেকে সবাই চিৎকার করছিল। কেউ একজন দরজায় আঘাত করে চিৎকার করেছিল, দরজা খুলো, দরজা খুলো, আমাদেরকে বাঁচাও। কিন্তু সেদিন কেউ দরজা খুলে নেই। তারপর সব চুপ হয়ে যায়। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আগুনে যারা মরেছিল তারা এখনো বের হতে পারেনি। সেদিন রাতে আমি কালো বাড়ির দিকে রওনা দিলাম। আকাশে ছাদ ছিল না, চারদিকে শুধু বড় বড় আর কুয়াশা। বাড়ির সামনে দাঁড়াতে মনে হলো কেউ যেন জানালার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি টর্চ লাইট জ্বালালাম। দোতলার ভাঙ্গা জানালার একটা মুখ দেখা গেল। এরকম লাগছিল আমার কাছে। আমার একটা সন্দেহ হলো, এটা কি রাহাত নাকি আমার ভাই? সে দাঁড়িয়ে আছে, আমার কাছে এরকমই মনে হচ্ছে। কিন্তু তার মুখ অস্বাভাবিক লম্বা দেখাচ্ছে, চোখ পুরো সাদা আর ঠোঁট কাটা পর্যন্ত হাসি। আমি ভয় পেয়ে ভিতরে ঢুকলাম, তবুও সাহস করে আমি ভিতরে ঢুকা থামাইনি। আজ সব শেষ করতেই হবে আমাকে। ভিতরে ঢুকেই আগের সেই গন্ধ, পচা মাংস আর পোড়া চামড়ার গন্ধ। হঠাৎ উপরের তলা থেকে একটা শিশুর কান্না শোনা গেল। তারপর এক মহিলা চিৎকার করলো, আগুন আগুন আগুন, আমাকে বাঁচাও। পুরো বাড়ি একদম এই শব্দ কেঁপে উঠল। আমি দৌড়ে সিঁড়ির দিকে গেলাম। ঠিক তখনই আমার পায়ের নিচে কাঠ ভেঙে গেল। আমি নিচে পড়ে গেলাম অন্ধকার একটা গর্তে। গর্তটার ভেতরে বরফের মতো ঠান্ডা। টর্চ জ্বালাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।
চারদিকে মানুষের হাট, পোড়া কঙ্কাল, দেওয়ালের হাতের আঁচড়, যেন মানুষ মরার আগে বের হওয়ার চেষ্টা করেছিল। হঠাৎ টর্চের আলো একটা দরজার উপরে পড়ল। দরজাটার গায়ের ভিতরে দিক থেকে নখ দিয়ে লেখা, ও এখনো ক্ষুধার্ত। ঠিক তখনই আমার পিছনে কারো নিঃশ্বাসের শব্দ আমি শুনেছি, গরম এবং ভারী নিঃশ্বাস। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যেটাই দেখলাম আমি, সেটা মানুষ হতেই পারে না। একটা লম্বা কালো জিনিস, মাথা ছাদের সাথে লেগে আছে একদম, হাতগুলো মাটিতে ঝুলছে। তার বুকের ভিতর থেকে অনেকগুলো মুখ বেরিয়ে আছে। সব মুখ একসাথে পিস পিস করে বলতেছে, দরজাগুলো, দরজাগুলো, আমাদের বের হতে দাও, আমরা খুবই ক্ষুধার্ত। আমি দৌড় দিলাম, কিন্তু গর্তের পথ পাল্টে যাচ্ছিল। যেদিকে যাচ্ছি আমি, যে পথে যাচ্ছি, আবার একই জায়গায় আমি ফিরে আসছি। হঠাৎ সামনে আমি রাহাতকে দেখলাম, সে অন্ধকারে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, রাহাত তুই? সে ধীরে ধীরে মাথা তুলল, তার মুখের চামড়া গলে পড়ছে, তার চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে কাপা গলায় বলল, ভাই, ও বের হতে চায়, ভাই, ও বের হতে চায়, ওকে বের হতে দাও, ও আমাদের সাথে যেতে চায়। হঠাৎ পুরো গর্তের ভেতরে আগুন জ্বলে উঠল, চারপাশে মানুষের চিৎকার, পোড়া গন্ধ। আমি দেখলাম দেওয়ালের ভিতর থেকে হাত বের হচ্ছে, শত শত পোড়া হাত, সবগুলো আমাকে ধরতে চায়। আর সেই কালো জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার বুকে সব মুখ একসাথে চিৎকার করলো, এবার দরজা খুলো, বা এবার দরজা কে খুলবে? ঠিক তখনই আমার পায়ের নিচে কিছু একটা লাগে, পুরনো একটা টেপ রেকর্ডার। হঠাৎ নিজে থেকে চালু হয়ে গেল, আর সেখানে শোনা গেল, যদি এটা কেউ শুনে থাকো তাহলে আগুনে জ্বালাও, না হলে বের হয়ে যাবে। তারপর ভয়ঙ্কর বিকৃতি হাসি আমি স্পষ্ট শুনতেছি। আমি বুঝলাম এই বাড়ির নিচে কিছু একটা আটকে আছে, আর সেটা বের হওয়ার জন্য মানুষের শরীর ব্যবহার করে। রাহা শুরুই করেছিল। হঠাৎ উপরের দিকে থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনল, ধাপ ধাপ শব্দ। তারপর সব অন্ধকার, আর অন্ধকারের মধ্যে আমি আবার শুনলাম, ভাই, এবার তুই থাকবি এখানে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই যদি দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।